হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুটক। আজকের টপিক হচ্ছে সিলিন্ডার, বা বাংলায় এক কথায় এটাকে বলা হয় চোঙ। আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। তো চোঙের শেপটা কিরকম দেখতে হবে? চোঙের শেপটা এরকম দেখতে হবে। আচ্ছা, এরকম শেপের আমরা কি কি জিনিস দেখে থাকি নর্মালি? আমরা গ্লাস দেখে থাকি, বোতল দেখে থাকি, পিলার দেখে থাকি, আর যদি কোনো খবরের কাগজকে ভাঁজ করা হয় বা কোনো পেপারকে যদি ভাঁজ করা হয়, এরকম শেপ আমরা দিতে পারি। তো এই যে চোঙটার মেনলি দুটো পার্ট আছে। একটা হচ্ছে আর মানে হচ্ছে এই যে আকৃতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বৃত্ত। এটাকে যদি আমরা পরিষ্কার করে আঁকি তাহলে এরকম দেখতে পাবো, একটা বৃত্ত। এই বৃত্ত মানেই তার একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটা হচ্ছে এখানে ক্যাপিটাল আর। তাহলে এটা কি হলো? আর হচ্ছে ব্যাসার্ধ। সিলিন্ডারকে বলা হয় বাংলায় চোঙ। আর এইচ হচ্ছে মানে এখান থেকে এই অবধি কতটা উচ্চতা সেটা বোঝানো হচ্ছে এইচ দিয়ে, মানে এইচ হচ্ছে উচ্চতা। তাহলে মেনলি আমাদের কাজ হচ্ছে আর এইচ, এই দুটো প্যারামিটার নিয়ে। এবার আমরা এক এক করে দেখব যে এই চোঙটার আর কি কি প্রপার্টি রয়েছে। প্রথম কথা, এই চোঙের তিনটি তল রয়েছে। একটা তল দেখতে পাচ্ছ, এই তলটা, যেটাকে আমরা বক্রতল বলছি, যেটা চারিদিকে বের হয়ে রয়েছে, যেমন গ্লাসটা আমরা যেখানটা ধরি সেইটা হচ্ছে তোমার বক্রতল। এটা একটাই তল, বক্রতল। আর এই জায়গাটা রয়েছে ছাদ, আর এই জায়গাটাকে আমি বলছি ভূমি। ধরে নাও এটা একটা গ্লাস, তাহলে গ্লাসের যে ছাদটা এটাকে বলবো একটা বৃত্ত, আর ভূমিটাও একটা বৃত্ত, এবং দুটোকেই আমরা সেম ক্ষেত্রফল হিসেবে দেখব। তাহলে ভূমির ক্ষেত্রফল ও ছাদের ক্ষেত্রফল কি হয়? নর্মালি বৃত্তের ক্ষেত্রফল হয়, ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর পাই মানে কি তোমরা জানো? পাই মানে হচ্ছে 22/7। অ্যাকচুয়ালি পাই মানে 22/7 নয়, অঙ্কের সুবিধার জন্য এটাকে 22/7 বলা হয়েছে। অ্যাকচুয়ালি পাই প্রায় হচ্ছে 3.14। এটাকে 22/7 ধরে আমরা অঙ্কটা করি, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি রাইট, দিস ইজ রাইট। এবং পাই এর টোটাল মান এখনো পর্যন্ত বের করা যায়নি। পাই একটা অমূলদ সংখ্যা, কিন্তু আমরা পাইটাকে মূলদ সংখ্যা হিসেবে ধরবো, 22/7 হিসেবে ধরবো অঙ্কগুলো করার জন্য, শুধু এই লেকচারটা যেন মনে থাকে। আচ্ছা, তাহলে ভূমির ব্যাস কতটা হচ্ছে? ব্যাস মানে ব্যাসার্ধের ডবল তোমরা জানো, মানে 2r হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই যে বক্রতলটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এই বক্রতলের ক্ষেত্রফলটা কত এটা জিজ্ঞেস করেছে। ওটা হচ্ছে 2πrh। এই ফর্মুলাটাকে যদি তোমরা একটু ভালো করে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে 2πr এটা একটা পার্ট, 2πr এটা একটা পার্ট, আর h একটা পার্ট। 2πr মানে আমি বলতে পারি ভূমির পরিসীমা। তাহলে ভূমির পরিসীমা সাথে h মানে উচ্চতা, তাহলে উচ্চতা যদি গুণ করা হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া যায়। এটাকে 2πrh হিসেবেও তোমরা মনে রাখতে পারো। এবারে আসি সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথম কথা, সমগ্রতলের ক্ষেত্রফল বললে আমরা তিনটে তল দেখতে পাচ্ছি। একটা পার্ট হচ্ছে এই বৃত্তটা, যার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর একটা জায়গা হচ্ছে এই পার্শ্বতলটা, যার ক্ষেত্রফল 2πrh, এক্ষুনি লিখলাম। আর একটা হচ্ছে ভূমিটা, যার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 2πr স্কোয়ার প্লাস 2πrh। এবার এখান থেকে আমি যদি 2πrটা কমন নিই তাহলে হয়ে যাবে r প্লাস h। এখানে একটা কথা বলার বিষয় রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমগ্রতলের ক্ষেত্রফলটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ অনেক সময় ছাদ থাকবে না, ভূমি থাকবে। অনেক সময় ছাদ আর ভূমি কোনোটাই থাকবে না। তো ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে ছাদ থাকবে না, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের এই ফর্মুলাটা কি হবে জানো? 2πrh তো থাকবেই, তার সাথে একটা পাই আর স্কোয়ার যোগ হবে, এইটা হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। যদি ভূমিও না থাকে তখন সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πrh। ওকে, আর যদি দুটোই থাকে তাহলে এইটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, যাই হোক, এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আয়তন। আয়তন মানে কি? ধরো এই গ্লাসে, এটা ধরো গ্লাস একটা, এই গ্লাসে কতটা জল ধরলো তাকে বলবো আমরা আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটাকেও যদি আমরা ঠিকমতো ভাবি তাহলে কি দেখতে পাবো? পাই আর স্কোয়ার আলাদা করলাম ইন্টু এইচ। পাই আর স্কোয়ার কি জানো? এক্ষুনি দেখলে তোমরা, ভূমির ক্ষেত্রফল। তাহলে এটাকে আমি লিখতে পারি ভূমির ক্ষেত্রফল ইন্টু কি এইচ। অর্থাৎ আয়তনের দুটো ফর্মুলা পেলে, একটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ডাইরেক্ট লেখা, আর একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ওকে, এই হচ্ছে মোটামুটি চোঙের ফর্মুলা। এবার এই ফর্মুলার মধ্যে একটা টুইস্ট আছে।
টুইস্টটা কোন জায়গাটা সেটা আমি ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারবে তোমরা। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিরকম ছবি বলো তো? ধরে নাও একটা পাইপ, একটা ড্রাম রয়েছে, যে ড্রামটার এই পুরোটা কিন্তু মেটেরিয়াল দিয়ে তৈরি, কিন্তু ভেতরের এইটুকু অংশ ফাঁকা, এইটুকু অংশ ফাঁকা। তুমি যদি তেল ঢালো তাহলে তেলটা এইটুকু গর্তের মধ্যে পড়বে, তাহলে এই জায়গাটা ফাঁকা পুরো, আর বাকি জায়গাটা পুরোপুরি ভর্তি। কি দিয়ে ভর্তি? যে মেটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে সেটা দিয়ে ভর্তি। এই ধরনের ছবির ক্ষেত্রে এটাও কিন্তু চোঙ, কিন্তু এই ধরনের ছবির ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, কারণ এখানে দুটো ব্যাসার্ধ চলে আসছে। কি কি? একটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, যেটাকে আর বলছি, আর একটা হচ্ছে বহির ব্যাসার্ধ, যেটাকে আমি ক্যাপিটাল আর বলছি। খুব স্বাভাবিকভাবে আমরা ক্যাপিটাল আর স্মল আর এই জায়গাটাকে যদি ফ্রেশ করে আঁকি তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো। মানে আমরা যদি ওপর থেকে ড্রামটাকে দেখি তাহলে ড্রামটার ছবিটা আমরা এরকম দেখতে পাবো, যার এইটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ আর এইটা হচ্ছে বহির ব্যাসার্ধ। তাহলে ড্রামটা কতটা পুরু, এইটুকু পুরু, তাহলে পুরু মানে কতটা পুরু সেটা বোঝাতে গেলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর করলেই হয়ে যায়। এবার তোমরা দেখো ভূমির ক্ষেত্রফল কত হবে। দেখো এই পুরো অংশটার যদি বৃত্ত ধরি, মানে ক্যাপিটাল আর এর বৃত্ত ধরি, তাহলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কিন্তু ছোট হাতের আর এর যে বৃত্তটা পুরোপুরি ফাঁকা, এবং সেই জন্য এটা হবে পাই আর স্কোয়ার স্মল, পাই আর স্কোয়ার স্মল। এবার এখান থেকে যদি আমরা পাইটা কমন নিই তাহলে এটা হয়েছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, সর্বক্ষেত্রে এই জায়গাটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? দেখো বুঝিয়ে দিচ্ছি। এবার ব্যাস, এই জায়গাটা আমি কেটে দিচ্ছি, কারণ অন্তর ব্যাসার্ধ যদি অন্তর ব্যাসার্ধ আর হবে, অন্তর ব্যাস যদি জিজ্ঞেস করে তখন এটা 2r করে দেবে, আর বহির ব্যাস যদি জিজ্ঞেস করে তখন এটাকে 2 ক্যাপিটাল করে দেবে। এটুকু তোমরা নিশ্চয়ই পারবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, এবার দেখো পার্শ্বতল দুটো হচ্ছে, কোথায়? একটা হচ্ছে বাইরের দিক থেকে, একটা হচ্ছে ভেতরের দিক থেকে। বাইরের দিক থেকে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলি তাহলে সেই ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর এইচ। কেন 2 পাই ক্যাপিটাল আর এইচ? কারণ বাইরের দিকে আর ব্যাসার্ধ রয়েছে সেই কারণে। আর যদি অন্তর ব্যাসার্ধের ক্ষেত্রফল মানে অন্তর দিক থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করি সেটা হবে 2 পাই স্মল আর এইচ, ঠিক আছে? এবার যদি সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞেস করি তাহলে কি হবে? দেখো এই ক্ষেত্রফলটাই দুবার থাকবে, তাই জন্য এটাকে আমি 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বলতে পারি, প্লাস এখানে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল বাইরের দিকের ক্ষেত্রফল যেটাকে 2 পাই আর এইচ বললাম, আর এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলতে পারি 2 পাই স্মল আর এইচ। আচ্ছা, আয়তন কি হবে? আয়তন মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তোমরা জেনেছো একটু আগে। তাহলে আয়তনের ফর্মুলাটা আমি বসিয়ে দিই, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, হয়ে গেল আয়তনের ফর্মুলাটা। এই অঙ্কটা, এই আইডিয়াটা তোমাদের একটু বাদেই কাজে লাগবে। তো যাই হোক, আমার যেটা বলার মোটামুটি বুঝিয়েছি। এবার আমরা ডাইরেক্ট ঢুকে যাব চ্যাপ্টারে। তো চলো শুরু করি। তো আমরা শুরু করছি ক্লাস 10-এর এক্সারসাইজ 8। ফর্মুলার পার্টটা হয়ে গেছে অলরেডি। এবার কোয়েশ্চেন নাম্বার 3 থেকে কোয়েশ্চেন নাম্বার 6 আজকে আলোচনা হবে। তো কোয়েশ্চেন নাম্বার 3টা যদি আমরা দেখি কি বলেছে একটু পড়ি। গল্পটাকে যদি আমরা অঙ্কের ভাষায় লিখি তাহলে প্রথমেই আমাকে একটা চোঙ আঁকতে হবে। আমি এঁকে ফেলি। চোঙের যে দুটো প্যারামিটার আছে মানে আর আর এইচ সেটা আমরা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আর আর এই পার্টটা হচ্ছে এইচ। এখানে বলে দিয়েছে ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, 2 পাই আর এইচ এটা কোত্থেকে পেলাম? দেখো অঙ্কটা বলে দিয়েছে যে ক্ষেত্রফলটা কত হবে, সেন্টিমিটার স্কোয়ার। এগুলো লেখাটা খুব দরকার। কেন? কারণ এককটা কি বার করতে দিয়েছে আমরা সেটা বুঝতে পারবো। প্রশ্ন করেছে এইচ সমান কত। দেখো গোটা অঙ্কে পুরোটাই সেন্টিমিটার দিয়ে তৈরি, ফলে এইচটা সেন্টিমিটারেই বেরোবে। তো আমরা কি করি, 8টা সমান কত বার করে নিই। 28কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 14 সেন্টিমিটার। এটা নিয়ে আশা করি কোনো অসুবিধা নেই। এবার ওরা যে ফর্মুলাটা বলেছে সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, 2 পাই আর এইচ সমান 2816। এটা যদি আমরা বসাই তাহলে আমরা চাই তো এইচ, তাহলে এইচ যদি চাই তাহলে কি লিখতে পারবো, ওই দিকে থাকবে রাইট সাইডে থাকবে 2816 আর তার নিচে চলে আসবে 2 পাই আর আর লিখে ফেললাম। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দেখতে পাবো,
ওপরে লিখবো 2816, নিচে লিখবো 2। আচ্ছা, পাই মানে হচ্ছে 22/7, তাহলে পাই মানে 22, নিচে লিখবো 7, কিন্তু নিচে লিখলে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তাই দেখতে বাজে লাগবে বলে আমরা ওটাকে উপরে তুলে দিচ্ছি ডাইরেক্ট, কারণ আমাকে উপরে তুলতেই হবে। আচ্ছা, আর নিচে লেখা আছে আর এর ভ্যালু হচ্ছে 14, আমরা অলরেডি বার করে ফেলেছি। এককটা সেন্টিমিটার, এটা যেন আমরা কখনোই ভুল না করি। পুরো ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে 32 সেন্টিমিটার। হয়ে গেল 3 অঙ্কটা। এবার আমরা করব 4 অঙ্কটা। অঙ্কটাকে যদি মিনিমাইজ করি, মানে সিম্পলিফাই করি, তাহলে কি পাবো আমরা? দেখো, এর ব্যাসটা বলে দিয়েছে 5.6 ডেসিমিটার। আচ্ছা, এইচ বলে দিয়েছে 2.5 মিটার। দেখলে একক পাল্টে গেল। কটা পিলার আছে? দুটো পিলার আছে, দুটি পিলার লিখে রাখলাম, কারণ এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আর কি জিজ্ঞেস করেছে? পাই আর স্কোয়ার এইচ বলে কোনো ফর্মুলা ডেফিনেটলি তোমরা জানো। আয়তনটা কত জিজ্ঞেস করেছে। তো আয়তন বলতে এখানে দুটো পিলার আছে, তাহলে দুটো পিলারের জন্য টোটাল আয়তন আমাকে 2 পাই আর স্কোয়ার এইচ বার করতে হবে, এবং অবশ্যই এককটা হবে ডেসিমিটার কিউবে। ওরা বলে দিয়েছে ডেসিমিটার কিউবে বার করতে, আমি কিছু করব না। আচ্ছা, এবারে বলে দিয়েছে পিলার। একটা পিলার কখন গাঁথা থাকে? দেখবে পিলার মাটিতে, ছাদে আর মাটিতে দুটো জায়গায় গাঁথা থাকে, এরকম ভাবে পিলারটা নামে। ফলে পিলারের যে ওপরের তলের ক্ষেত্রফল, এটা কিন্তু তোমার কিছু করার নেই, কারণ এটা অলরেডি ছাদ তৈরি করে দিয়েছো। আর পিলারের মাটিটাও কিন্তু করা আছে অলরেডি, ফলে বৃত্তের যে জায়গাটা সেটা কিন্তু করার দরকার নেই। ফলে পিলার বলতে শুধু বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পাবো, তাই তো? তাহলে পিলারের বক্রতলের ক্ষেত্রফলটা কত? 2 পাই আর এইচ, তাই তো? একটা পিলার, তাহলে কটা পিলার আছে? দুটো পিলার, তাহলে 2 × 2 পাই আর এইচ, টোটাল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ওকে, বলছে প্রতি বর্গ মিটারে 125 টাকা করে খরচা হচ্ছে, তাই তো? তাহলে এই খরচাটা কত? এবং অবশ্যই পুরো অঙ্কটা মিটার এককে করতে হবে। ওরা বলে দিয়েছে মিটার এককে, কারণ 125 টাকাটা মিটার একক হিসেবে ধরা আছে। শুরু করছি। এবারে অঙ্কটার মধ্যে দুটো এককের গল্প আছে, একটা ডেসিমিটারে, একটা মিটারে। তাহলে আমাকে প্রথম অঙ্কটার উত্তর দিতে গেলে অঙ্কটা ডেসিমিটারে করতে হবে। তো অঙ্কটা ডেসিমিটারে করতে গেলে একটা কাজ করি, এটা ডেসিমিটার তো করাই আছে, আমরা শুধু একটা কাজ করি, আর মানে কত বার করে নিই। আর মানে হচ্ছে 2.8 ডেসিমিটার, লিখে নিলাম এটা। ওকে, আর এইচ মানে হচ্ছে 25 ডেসিমিটার, এটা আমরা লিখে নিলাম। এবার আমরা অঙ্কটা করব। তাহলে আমরা যদি অঙ্কটার এই পার্টটা বার করতে চাই, তাহলে কি লিখব? 2 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 2 × 22/7 আর স্কোয়ার মানে হচ্ছে 2.8, 2.8টা দুবার লিখলাম। আচ্ছা, এইচ কত? এইচ হচ্ছে 25, বসিয়ে দিলাম। এককটা হলো ডেসিমিটার কিউব। এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আসবে 1232 ডেসিমিটার কিউব। এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবারে নেক্সট অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে? আর এইচটা মিটারে বার করে নিতে হবে। তাহলে মিটারে বার করে নিই। আর মানে কত মিটার? আর মানে হচ্ছে 2.8 ডেসিমিটার আছে, তাহলে এটা হবে 0.28 মিটার, বার করে নিলাম। আর এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 2.5 মিটার, ওরা অলরেডি বলে দিয়েছে। এটা আবার টুকে নিলাম যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। তাহলে আমাকে যদি খরচটা বার করতে হয়, তাহলে খরচটা কত হবে দেখা যাক। এক্সপ্রেশনটা আমরা বসাই, 2 × 2 × পাই মানে হচ্ছে 22/7, লিখলাম। আর মানে কত? আর মানে হচ্ছে 0.28, এইচ মানে কত? এইচ মানে 2.5, হয়ে গেল। পুরো এক্সপ্রেশনটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, অবশ্যই এক্সপ্রেশনটা টাকায় আসবে। ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে 1100 রুপিস। এটা একটা অ্যান্সার হয়ে গেল, দুটো অঙ্ক। তো এবার আমরা করব 5 অঙ্কটা। 5 অঙ্কটা বলেছে এরকম একটা ছবি আছে, যার অন্তর্ব্যাসটা, মানে আমি যদি এই জায়গাটাকে আলাদা করে আঁকি, তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো। এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধটা আর, এবং অন্তর্ব্যাসটা বলে দিয়েছে, মানে 2r বলে দিয়েছে 2.8 ডেসিমিটার, লিখলাম। এবারে এইচ মানে হাইটটা বলে দিয়েছে 7.5 ডেসিমিটার। আচ্ছা, কতটা গ্যাস আছে এই সিলিন্ডারের মধ্যে সেটার পরিমাণ হচ্ছে
15.015 কেজি। আচ্ছা, এবারে ওরা জিজ্ঞেস করেছে যে 1 ডেসিমিটার কিউব গ্যাস এর ওজন কত, এটা জিজ্ঞেস করেছে। আমিও ধরে নিচ্ছি x কেজি, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, 1 ডেসিমিটার কিউব বলে ওরা অঙ্কটা বলে দিয়েছে, ডেসিমিটার অঙ্কটা করতে হবে, আর ডেসিমিটারে এক সমস্ত একক আছে, ফলে কোনো অসুবিধা নেই ওই দিক থেকে। কিন্তু এখানে আর এর মানটা বলে দেওয়া আছে, কিন্তু আর এর মানটা তবু বার করতে হবে, 2r বলে দেওয়া আছে। তাহলে আমি যদি এখান থেকে আর এর মানটা বার করি তাহলে ওটা আসবে 1.4 ডেসিমিটার, বেরিয়ে গেল এটা। আমরা যদি দেখি যে গ্যাসটা কোথায় আছে, গ্যাসটা আছে এই ভেতরের অংশে আছে, তাই তো? এই ভেতরের অংশটা কিন্তু ইটসেলফ একটা সিলিন্ডার, এখানে কিন্তু বাইরের পার্টটা নিয়ে কোনো আলোচনা হবে না। এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে r আর হাইট হচ্ছে h, এটা অবশ্যই নিচ অব্দি আছে, উচ্চতা হচ্ছে h। তাহলে তার আয়তনটা হচ্ছে পাই r স্কোয়ার h। প্রতি আয়তনে ওজন যদি x হয় তাহলে x ইন্টু পাই r স্কোয়ার h টোটাল ওজন হবে গ্যাসের, সেটা হবে 15.015 কেজি। হয়ে গেল। এখান থেকে আমাকে x বার করতে হবে, তাহলে আমি কি লিখবো, 15.015 এর নিচে লিখবো পাই r স্কোয়ার h। এবার আমরা কি করব, ক্যালকুলেশন বসাবো, অবশ্যই ইউনিটটা কেজিতে আসবে। আমরা ক্যালকুলেশনটা শেষ করব। 15.015 নিচে লিখি পাই মানে 22/7, তোমরা জানো 7টাকে আমি উপরে তুলে দিই। এরপরে আছে r স্কোয়ার, আর মানে হচ্ছে 1.4, আমি দুবার লিখে দিলাম। তারপরে আসছে উচ্চতা মানে 7.5 ডেসিমিটার, লিখে দিলাম। পুরো ক্যালকুলেশনটা করে আসছে 0.325 কেজি। তোমরা এখানেও অ্যান্সার ছাড়তে পারো, এটাকে গ্রামের প্রকাশ করলে 325 গ্রাম হবে, এখানেও ছাড়তে পারো, যে কোনো একটা অ্যান্সার নিয়ে তুমি চলতে পারো। হয়ে গেল 5 অঙ্কটা। এবার আমরা করব 6 অঙ্কটা। এইরকম সিলিন্ডার আছে 3 পিস, প্রতি পিসে 2/3 পরিমাণ, আর একটাতে আছে 5/6 পরিমাণ, আর একটাতে আছে 7/9 পরিমাণ লিকুইড। বলছে এই 3টে লিকুইড মিলে একটি জারে ঢালা হলো লিকুইডটা, যে জারটার শেপ হচ্ছে এরকম, এবং এই জারের মধ্যে আমি যদি ধরি এর ব্যাসার্ধটা r, তাহলে ওরা বলে দিয়েছে 2r মানে হচ্ছে 2.1 ডেসিমিটার, এটা ওরা বলে দিয়েছে। আবার লিকুইডের স্তর যা ছিল তা হয়ে গেছে h হাইট অব্দি, তাই তো? এবার h এর পরিমাণটা বলে দিয়েছে 4, এটা ক্যাপিটাল H ধরেছি আমি, 4.1 ডেসিমিটার। একই অঙ্কে দুটো স্মল আর ধরতে পারবো না, বা দুটো স্মল h ধরতে পারবো না, তাই এগুলো আলাদা করে দিয়েছি। আবার ওরা এটাও বলে দিয়েছে যে এই যে জারটার, এই জারের যে ব্যাসার্ধ, ব্যাসটা বলে দিয়েছে 2r সমান হচ্ছে 1.4 ডেসিমিটার। এখান থেকে আমরা r বার করে নিলাম 0.7 ডেসিমিটার, আর এখান থেকেও আমরা r বার করে নিলাম 1.05 ডেসিমিটার। হয়ে গেল। এবার যদি আমরা জিনিসটাকে ভাবি তাহলে কি দেখতে পাবো, আমরা এই জার, এরকম 3টে জারের টোটাল আয়তন এইটুকু তরলের আয়তনের সাথে সমান হবে। এখান থেকে আমাকে কি বার করতে হবে, বার করতে হবে যে এর এইচটা কত ছিল, মানে এই এইচটা কত ছিল। চলো বার করি তাহলে। তাহলে আমরা এক্সপ্রেশনটা যদি লিখি, প্রথম জারের 2/3 অংশ লিকুইড ছিল মানে 2/3 পাই r স্কোয়ার h, পরের জারে লিকুইড ছিল 5/6 পাই r স্কোয়ার h, পরের জারে লিকুইড ছিল 7/9 পাই r স্কোয়ার h, সমান এখানে লিকুইড হয়েছে পাই ক্যাপিটাল R স্কোয়ার h। হয়ে গেল, এগুলো সমান। আচ্ছা, এখান থেকে দেখো পাই কমন যাচ্ছে এবং কেটেও বেরিয়ে যাচ্ছে, এখান থেকে পাই কমন নিচ্ছে। আচ্ছা, আমি কমন নিয়েই দেখাচ্ছি, ডাইরেক্ট পাই r স্কোয়ার এইচটাই আমি কমন নিয়ে নিচ্ছি, পাই r স্কোয়ার এইচ আমি কমন নিয়ে নিলাম। তো ভেতরে পড়ে থাকলো 2/3 প্লাস 5/6 প্লাস 7/9, এখানে পড়ে থাকছে পাই ক্যাপিটাল R স্কোয়ার ক্যাপিটাল H। দুই থেকে পাই পাই কেটে দাও, কেটে গেল। এবার
দেখো আর স্কোয়ার এইচ মানে হচ্ছে ইন্টু এই যোগটা যদি তোমরা করো সেটা হচ্ছে 41/18 হলো ইকুয়াল টু আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা কি বার করব, এখান থেকে আমরা বার করব এইচ এর ভ্যালুটা। চলো তাহলে এইচটাকে উপরে নিয়ে যাচ্ছি। যদি এইচ সমান লিখি তাহলে এটা লেখাটা আসবে 18 ক্যাপিটাল আর স্কোয়ার এইচ বাই 41 আর স্কোয়ার। এটাকে যদি ভ্যালু বসাই তাহলে আসছে 18 ইন্টু ক্যাপিটাল আর মানে হচ্ছে 1.05 দুবার বসবে, ক্যাপিটাল এইচ মানে হচ্ছে 4.1 বসলো, নিচে বসবে 41, স্মল আর মানে হচ্ছে 0.7 এটা দুবার বসবে আর স্কোয়ার আছে বলে। ক্যালকুলেশনটা করে হচ্ছে 4.05 ডেসিমিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে যতটা আমার করানোর কথা ছিল আজকে হলো 6 অবধি। নেক্সট ডে 7 থেকে অঙ্ক হবে। আশা করি তোমরা যতটা করিয়েছি পরিষ্কার বুঝতে পেরেছো, মজা পেয়েছো নতুন একটা জিনিস শিখে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করো যাতে আরও বাকিদের কাছে পৌঁছতে পারি। সুস্থ থেকেও, ভালো থেকেও, এবং অঙ্কগুলো ফলো করো। আমি যেভাবে করেছি তোমরা কিন্তু তার উপরে লিখে লিখে করো। আমি মুখে মুখে কথা বলে গেছি এইটুকু জায়গায় অত লেখা যাবে না বলে, তোমরা কিন্তু খাতায় জিনিসটা পুরো লিখবে। ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি আজকে। ভালো থেকো, বাই বাই।